এখন বসে আছি একটা অন্ধকার ঘরে, চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। আজ দুদিন ধরে আমি এখানে বন্দি আছি। কে বা কারা আমাকে এখানে তুলে এনেছে আমি তা নিজেও জানি না। আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, কারণ আমার মুখে ডাক টেপ লাগানো। আমি নিজেকে ছাড়ানোর প্রচণ্ড রকমের চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাকে চেয়ারের সাথে এত শক্তভাবে বেঁধে রেখেছে যে আমি ঠিকমতো নড়তেও পারছি না। অনেক সময় ধরে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে একটু স্থির হলাম, কেননা আমি বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। কে বা কারা যেন আমার রুমের দিকে আসছে, অর্থাৎ আমাকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেই রুমের দিকে আসছে। আস্তে আস্তে তাদের পায়ের ধ্বনির আওয়াজগুলো বাড়তে লাগলো। মনে হয় সে বা তারা আমার রুমের খুব কাছাকাছি চলে এসেছে। আমি এখানে বসে আছি, আমার এই অবস্থা, অথচ কেউ আমার সাথে দেখা করতে আসেনি। এমনকি কেউ আমাকে কেন কিডন্যাপ করেছে এ ব্যাপারে কোনো কথাও বলেনি। ইভেন আমার সামনে 2 দিনে কেউ আসেনি। কেউ একজন এসে রুমের দরজাটা খুলল। রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে 3 জন গার্ড আগের রুমের মধ্যে প্রবেশ করলো। তারা 3 জনই এসে আমার সামনে দাঁড়ালো। আমি কিছু বলতে পারছি না, শুধু নির্বাক দর্শকের মতো দেখে যাচ্ছি। তাদের 3 জন গার্ডের মধ্যে একজন বলে উঠল, সুব্বর, কেমন আছো তুমি? তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আশা করি তোমার কোনো সমস্যা হচ্ছে না। আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে এরপর থেকে আর কোনো সমস্যা হবে না, কারণ আমাদের ম্যাম বলে দিয়েছে তোমাকে সম্পূর্ণ সুবিধা দিতে আর তোমার দেখাশোনা ঠিক মতন করতে। গার্ডটির কথা শুনে বুঝতে পারলাম তাদের বস একজন মেয়ে, অর্থাৎ একজন মেয়ে আমাকে কিডন্যাপ করেছে। কে হতে পারে সেই মেয়ে? আমি যখন কিছু বলতে যাব ঠিক তখনই তাদের 3 জনের মধ্যে একজন বলে উঠল, সবাই এখন চুপচাপ থাকো, ম্যাডাম আসছে। কারো কথা শুনে তারা 3 জন আমার পিছনে এসে দাঁড়ালো। আর আমি অধীর আগ্রহে আমার 2 চোখ জোড়া দরজার দিকে করে রাখলাম। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। আমিও দরজার দিকে তাকিয়ে আছি। আমি কেবল দেখলাম একটা মেয়ে নীল শাড়ি পরে রুমের মধ্যে প্রবেশ করলো। রুমটা অন্ধকার হয়ে গেল। আমি তার চেহারাটা ঠিকমতো দেখতে পারলাম না। মেয়েটি এসে আমার সামনে বরাবর একটা চেয়ারে বসলো। আমি অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এই মেয়েটিকে, যে আমাকে কিডন্যাপ করে এনেছে। মেয়েটি তার একজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, ওর মুখের টেপটা খুলে দাও। মেয়েটির কথা শুনে একজন গার্ড এসে আমার মুখের টেপ একটানে খুলে ফেলল। আর আমি ব্যথায় হালকা করে চেঁচিয়ে উঠলাম। আমার ব্যথা লেগেছে দেখে মেয়েটি তার গার্ডকে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল, আর রাগে কিস করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, ওই, তোর সাহস কী করে হয় ওকে ব্যথা দেওয়ার? এমন কোনো কাজ করবি না যাতে কোনো রকম ব্যথা পায়। তোরা আমার সামনে এমন করলি, তাহলে এই 2 দিনে ওর সাথে কী করেছিস তোরা? সত্যি করে বল তো, কী করেছিস? মেয়েটির এমন ভয়ানক কথা শুনে গার্ডটি ভয়ে কাঁপতে থাকলো। তবু একজন গার্ড সাহস করে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমরা ওকে 2 দিন ধরে খাইয়ে এখানে বেঁধে রেখেছি। আসলে সে খেতে চাইছিল না, আমরা জোর করছিলাম, কিন্তু সে প্লেট ফেলে দেয়, তাই আমরা এখানে তাকে বেঁধে রাখি। গার্ডের এরূপ সংলাপ শুনে তার সাথে আরও মাথাটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই গার্ডের মুখে একটা চড় বসিয়ে বলল, আমি তোদেরকে বলেছিলাম না, ও যদি কথা না শোনে তাহলে আমাকে একবার জানাবি। তোরা কেন আমাকে কল করিসনি বা একটা বার জানাসনি? হ্যাঁ, সরি ম্যাডাম, আসলে আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই আমরা এই ব্যাপারে আপনাকে কিছুই জানাইনি। ওকে, ঠিক আছে, এখন তোরা যা, আমি ওর সাথে কথা বলছি। আর হ্যাঁ, আমি ডাকার সঙ্গে সঙ্গে যেন তোদেরকে পাই। মেয়েটির কথা শুনে তারা 3 জন বাইরে চলে গেল। আর মেয়েটি সোজা এসে আমার কোলের উপর বসলো। তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, তো শুভ্রবাবু, কেমন আছো তুমি? শুনলাম নাকি তুমি বিয়ে করেছো, আর কিছুদিন আগে তোমার বউয়ের সাথে পিকনিকে গিয়েছিলে। আমি আমি তো রীতিমতো মেয়েটির কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। এই মেয়েটি জানলো কিভাবে আমি বিবাহিত? আর সে যদি জানে আমি বিবাহিত, তাহলে সে আমাকে কিডন্যাপ কেন করলো? আমার মাথায় যেন কিছুই ঢুকছে না। সম্পূর্ণ কথাটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মেয়েটির কথা শুনে আমতা আমতা করে বললাম, আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আর আপনি যেহেতু জানেন আমি বিবাহিত, তাহলে আমাকে এখানে এনেছেন কেন? আমার প্রশ্ন করা দেখে মেয়েটি একগাল হাসল
এবং আমাকে কিছু না বলে তার একজন গার্ডকে ডাক দিল। মেয়েটির ডাক শুনে একজন গার্ড তড়িঘড়ি করে তার সামনে হাজির হলো। সে গার্ডকে দেখেই বলল, এই রুমের লাইটটা জ্বালিয়ে দে তো। মেয়েটির কথা শুনে গার্ড শুধু ওকে ম্যাডাম বলে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। হঠাৎ করে আমার মুখে আলো পড়তেই আমি আমার চোখ জোড়া বন্ধ করে ফেলি। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর অবস্থা যখন স্বাভাবিক হলো, আমি ধীরে ধীরে আমার চোখ জোড়া খুললাম। আমি চোখ খুলেই সামনে একটি মেয়েকে বসে থাকতে দেখলাম। আমি তার চেহারা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, কারণ আজ 2 দিন পর আমার চোখে আলো প্রবেশ করলো, তাই একটু সমস্যা হচ্ছে। আমি মেয়েটাকে বললাম, কে আপনি, আর আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছেন কেন? আমি আপনার কী ক্ষতি করেছি? আমার কথা শুনে হো হো করে হাসতে শুরু করলো। সে কিছু সময় হেসে হাসি থামিয়ে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার চেহারাও আস্তে আস্তে আমার কাছে স্পষ্ট হতে লাগলো। যখনই আমি তার সম্পূর্ণ চেহারা স্পষ্টভাবে দেখতে পেলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কাকে দেখছি? এ কি করে হতে পারে? উনি আমাকে কেন কিডন্যাপ করতে যাবে? উনি তো আমাকে বলেছিলেন আমি নাকি ওনার ফ্রেন্ড হই, তাহলে কেন উনি আমার সাথে এমনটি করলেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না যে এখানে কি হচ্ছে, তাই তো? তাহলে চলুন 1 সপ্তাহ পিছন থেকে ঘুরে আসি। 1 সপ্তাহ আগে আজ অদরা আর শুভ্রর বিয়ে হয়। বাসর রাতে অদরা তার বেস্ট ফ্রেন্ড অন্তরাকে ভিডিও কল দিয়ে যা যা বলে তা তো আপনারা আগেই দেখেছেন, তাই এবার আর বললাম না। অধরা, শুভ্রকে আমার কাছ থেকে কেড়ে নি, খুবই খারাপ কাজ করলি। এর মাসুল তোকে দিতে হবে, আর তোর কাছ থেকে আমি শুভ্রকে আমার করে নেব। সেটা যেভাবেই হোক, যে কোনো মূল্যে আমি শুভ্রকে আমার করেই ছাড়ব। তুই শুধু দেখবি আর হাহাকার করবি। কথাগুলো বলেই অন্তরা নিজের চোখের পানি মুছে তার কিছু বিশ্বস্ত গার্ডের ফোন দেয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু অন্তরার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেহেতু তার সিকিউরিটির জন্য কিছু গার্ড নিয়োগ করা দেওয়া হয়েছিল। তাদেরকেই অন্তরা ব্যবহার করছে। অন্তরা 3 জন গার্ডকে ডাক দিয়ে তার রুমে হাজির করলো। অন্তরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি চাই সব সময় তোমরা শুভ্র আর অধরার উপরে নজর রাখো। প্রত্যেকটা সময় তাদের আপডেট খবর আমাকে তোমরা দেবে। কখন কি করে, কখন কোথায় যায়, কখন কার সাথে কী কথা বলে, সব খবর আমার চাই, অ্যাট এনি কস্ট। অন্তরার কথা শুনে 3 জনের মধ্যে একজন গার্ড বলে উঠল, ম্যাডাম, এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমরা তাদের সম্পূর্ণ খবর এবং প্রত্যেক সময় আপডেট আপনাকে প্রতি মুহূর্তে জানাতে থাকব। প্রতি সময় তার খোঁজ খবর আপনাকে দিতে থাকব। তারা কখন কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর আপনাকে দেব। আপনি চিন্তা করবেন না। গুড, এই হলো তোমাদের কাজ। আমি আশা করছি তোমরা তোমাদের কাজ নিষ্ঠা এবং খুবই যত্ন সহকারে করবে। আর খেয়াল রাখবে তারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে তোমরা তাদের উপর নজর রাখছো। বি কেয়ারফুল, ওকে? ওকে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো আমরা কি এখন থেকে কাজ শুরু করে দেব? হ্যাঁ, তোমাদের কাজ এখন থেকে শুরু করতে হবে। আর এই কাজটা অতি সাবধানে এবং বিচক্ষণতার সাথে করতে হবে। এবং সামনে তোমাদের কাজের পরিমাণ অর্ডার আরও থাকবে। সে পর্যন্ত তোমরা তাদের ওপর নজর রাখতে থাকো আর আমাকে তাদের আপডেট খবর জানাতে থাকো। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? কিছুক্ষণ কি যেন চিন্তা করে অন্তরা আবারও বলে উঠল, আর হ্যাঁ, আর একটা কথা, আমি যে তোমাদেরকে এই কাজ করতে দিয়েছি সেটা যেন কাক পক্ষীও টের না পায়, এমনকি আমার বাবাও না। ধরে নিতে পারো এটা একটা সিক্রেট মিশন, তবে এটা আমার পার্সোনাল বিষয়। অন্তরার কথা শুনে 3 জন গার্ড একসাথে বলল, ওকে ম্যাম, আমরা এই কাজটা অনেক সিক্রেটভাবে করব এবং কিছু বিশেষ লোক সব সময় তাদের পিছনে লাগিয়ে রাখব। আপনি নিশ্চিন্ত থাকেন। কথাগুলো বলেই তারা সবাই যার যার কাজে নেমে পড়ল এবং অন্তরা একটা শয়তানি হাসি দিয়ে বলল, অধরা, আমি যখন একবার কেড়ে মজাটা বুঝতে পেরেছি, তো আমি তোর কাছ থেকে তোর শুভ্রকে সারা জীবনের মতো কেড়ে নেব। আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি আর বুক ফাটা আর্তনাদ করবি। অন্যদিকে অদরা আর শুভ্র বাসর রাত শেষে ঘুমিয়ে আছে।
তারা একে অন্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সকালের মিষ্টি রোদ অধরার মুখে পড়তেই অধরার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে এসে নিজেকে শুভ্রর বুকের মাঝে আবিষ্কার করলো। কাল রাতের কথা মনে পড়তেই অধরার লজ্জায় মুখ লাল হয়ে যেতে লাগলো। অধরা অপলক দৃষ্টিতে তার জুনিয়র পর অর্থাৎ শুভ্রর দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আমার বরটা যে কিউট সেটা তো আমি জানতাম, কিন্তু বিয়ের পর যে তার কিউটনেসটা এতটা বেড়ে যাবে সেটা তো ভাবিনি। এখন তো মনে হচ্ছে সামিরা কিভাবে তার বরকে পাহারা দেয়। আমাকে আমার এই জুনিয়র ফটোকে পাহারা দিয়ে রাখতে হবে, যেন কেউ নিয়ে যেতে না পারে। অধরা যখনই তার বুক থেকে উঠতে যাবে তখনই শুভ্র কিছুটা নড়ে চড়ে উঠল আর অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অধরা যতই নিজেকে কন্ট্রোল করতে চাইছে সে ততই তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার মতো অবস্থা হচ্ছে। সে এক দৃষ্টিতে শুভ্রের ঠোঁটের দিকে তাকিয়ে আছে, যেন তার ঠোঁট দুটো হালকা হালকা কাঁপছে, যা দেখে অধরা আবারও নেশায় হারিয়ে যেতে লাগলো। অধরা আস্তে আস্তে শুভ্রের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। সে যতই এগোচ্ছে তার বুকের মধ্যে কে যেন দুরুম দুরুম করে হাতুড়ি পেটাচ্ছে। অধরা যখন শুভ্রের ঠিক মুখের সামনে, তখন শুভ্রের গরম নিঃশ্বাসগুলো অধরার মুখে পড়তে লাগলো। এতে অধরা যেন আরো বেশি পাগল হয়ে যেতে লাগলো। সে আস্তে আস্তে শুভ্রের ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দিল আর অধরা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো তার নেশা ধরিয়ে দেওয়া সেই মিষ্টির মধ্যে। অন্যদিকে শুভ্রের বুকের উপর কোনো ভারী বস্তুর সন্ধান বুঝতে পারল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, আর তার সাথে কারো ভেজা ঠোঁটের আবাসের জন্য তার ঘুমের ব্যাঘাত ঘটতে লাগলো। এক পর্যায়ে শুভ্র তার চোখ খুলে দেখলো অধরা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করতে ব্যস্ত। এটা দেখে শুভ্র তার নিজের দুটি হাত আস্তে আস্তে ওর কোমর জড়িয়ে ধরলো আলতোভাবে আর অধরার প্রত্যেকটা কিসের রিপ্লাই দেওয়া শুরু করলো। অধরা কিসিংয়ের রিপ্লাই পেয়ে সে যেন আরো নেশায় তলিয়ে যেতে লাগলো। এবার অধরা শুভ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তার সাথে কিসিংয়ের মাত্রাও বাড়িয়ে দিল। আর অন্যদিকে শুভ্র তার দুহাত দিয়ে অধরার কোমর পেঁচিয়ে ধরেছিল আলতোভাবে, তাই সে আরো শক্তভাবে কোমর পেঁচিয়ে ধরলো আর মনে মনে বলতে লাগলো, এতদিন তুমি শুধু আমার ঠোঁটের উপর অত্যাচার চালিয়েছো, এবার আমি তোমার ঠোঁটের উপর অত্যাচার চালাবো। দেখি তোমার কত দম আছে। আজ যদি তোমার সব দম বের না করে দিয়েছি তাহলে আমিও শুভ্র না। এই বলে শুভ্র একের পর এক অধরার ঠোঁট কামড়াতে লাগলো। তার সাথে অধরার কোমর তো শক্ত করে পেঁচিয়ে ধরে আছে। এক পর্যায়ে অধরার দম প্রায় ফুরিয়ে আসতে শুরু করলো, তাই সে শুভ্রকে ছেড়ে যেতে চাইছে, কিন্তু শুভ্রের ছেড়ে দেওয়ার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছে না। তাই অধরা এবার শুভ্রের ঠোঁটে বেশ জোরে একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথেই শুভ্র তাকে ছেড়ে দিল আর ব্যথার চোটে শুভ্রর চোখে পানি চলে আসলো। শুভ্র তাকে ছেড়ে দিতেই অধরা এক ঝটকায় বসলো আর জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকলো। অন্যদিকে শুভ্র আহত চোখে ওর দিকে তাকিয়ে আছে আর এক হাত দিয়ে তার ঠোঁট ধরে রেখেছে। কামড়টা এত জোরে দিয়েছে যে শরীরের নিচের ঠোঁটটা কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। অধরার চোখের দিকে পড়তে অধরা জিজ্ঞেস করলো, কি শুভ্রবাবু, তুমি মনে হয় ভেবেছিলে যে তুমি আমাকে হারাবে, কিন্তু দেখো তুমি নিজেই হেরে গেলে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বুঝতে পারলো আমি ঠোঁটে হাত দিয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন সে যেন অস্থির হয়ে গেল। অধরা শুভ্রের ঠোঁট থেকে হাত সরিয়ে দেখে ঠোঁটটা বেশ খানিকটা কেটে গেছে। তাই শুভ্রকে কিছু বলতে না দিয়ে আবারও অধরা তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। কিছুক্ষণ কিস করার পর অধরা যখন ছেড়ে দিল তখন শুভ্রের ঠোঁট দিয়ে আর রক্ত পড়ছে না দেখে অধরা বলে উঠল, দেখলে তো আমি তোমাকে কিভাবে চিকিৎসা করে দিলাম। বলেছিলাম না যে আমি তোমার ক্ষতিও করব, আবার আমি তোমার চিকিৎসাও করব। এই কথাটা বলে শুভ্রকে আবার জড়িয়ে ধরে বলতে লাগলো, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে এরকমটা হবে। আমি তোমাকে এর আগেও একবার বলেছি যে তোমার ঠোঁটের মাঝে কি এমন নেশা আছে যাতে করে আমি হারিয়ে যাই। তখন যে আমি কি থেকে কি করে ফেলি আমি সেটা নিজেও জানি না। প্লিজ আমার বাবুটা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও, প্লিজ। শুভ্র অধরার কথা শুনে তার কানের কাছে মুখ দিয়ে বলতে লাগলো, আমি ক্ষমা করতে পারি, কিন্তু তার জন্য আমাকে এইভাবে অনেক আদর করতে হবে প্রতিদিন, আর আমাকে মারা যাবে না।
যদি আমার কথা রাখতে পারো তাহলে আমি ক্ষমা করতে পারি। বাপ্পা, আমার পিচ্চি বরটা তো অনেক রোমান্টিক হয়ে গেছে। এটা কিভাবে হলো? হুম। তুমিই তো হতে বাধ্য করেছো। যে বউ পেয়েছি না, রোমান্টিক না হলে চলে? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। যে কিনা কালকে পর্যন্ত আমাকে আপু ছাড়া কথাই বলতে পারতো না, আর সে কিনা আজকে আমাকে রোমান্টিক টর্চার করছে। এটা ভাবতেই তো কেমন যেন আমার মাথা ঘুরে যাচ্ছে। এখানে তোমার মাথা ঘোরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তুমি আমাকে রোমান্টিক হতে বাধ্য করেছো। তোমার প্রত্যেকটা ছোঁয়া আমাকে রোমান্টিকতায় বদলাতে বাধ্য করেছে। এখানে আমার কি দোষ বলো? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তো এখন রোমান্টিকতা বাদ দিয়ে চলুন ফ্রেশ হয়ে নেবেন, তারপর নাস্তা করে আমরা ভার্সিটিতে যাব। ওকে? অতঃপর অধরা আগে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর শুভ্র গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে গেল। সবাই মিলে সকালের নাস্তা শেষ করে অধরা আর শুভ্র তাদের ভার্সিটির দিকে রওনা হতে লাগলো। তখনই পেছন থেকে অধরার মা বলে উঠলেন, তোরা কি পাগল হয়েছিস নাকি? কালই তোদের বিয়ে হলো আর তোরা আজ ভার্সিটি যাবি? বলে কি 2-3 দিন পরে গেলে হয় না? তোরা দুজন দুজনের সাথে সময় কাটা, এতে তোদের ভালো লাগবে। আর এই সুযোগে শুভ্রও তোর সাথে ফ্রি হতে বেশি সময় লাগবে না। তাই বলি কি, তোরা কোথাও ঘুরতে চলে যা। সোজা কথা বলতে গেলে হানিমুনে চলে যা। অধরার মায়ের কথার অধরা লজ্জা পাক বা না পাক, কিন্তু ও শুভ্র তো লজ্জা একদম শেষ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে অধরা তার মায়ের কথায় সম্মতি জানিয়ে বলল, মা, তুমি ঠিকই বলেছো। তো আমি বলি কি, তোমরা দুজনে মিলে কথা বলে আমাদেরকে জানাও। আমরা আজকে একটু ঘুরে আসি। মানে, বাসায় বসে থাকতে একটুকুও ভালো লাগছে না। তাই ভাবছিলাম দুজন মিলে ভার্সিটি থেকে একটু ঘুরে আসি। তো তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নাও, আমরা কোথাও থেকে ঘুরে আসবো। ওকে, টাটা। এই কথা বলে যখন চোখের দিকে তাকালো, সে একদম হা হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র মনে মনে বলছে, মানে যে সকল কথাগুলো একজন ছেলে হয়ে বলতে পারলাম না, সেই কথাগুলো মেয়ে হয়ে কিভাবে বলতে পারলো? সত্যি অসাধারণ এক লুচ্চু মেয়েও। শুভ্রের হা হয়ে দাঁড়িয়ে থাকা দেখে অধরা শুভ্রকে হালকা একটা ধাক্কা দিয়ে বলল, শুভ্র, তুমি হা করে কি ভাবছো? চলো চলো, একটু ভার্সিটি থেকে ঘুরেই আসি। অধরার ধাক্কা খেয়ে শুভ্র ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে এবং অধরার পিছন পিছন যেতে থাকে। যেতে যেতে শুভ্র অধরাকে জিজ্ঞেস করে, আপনি না সত্যি একটা লুচ্চু মেয়ে। এইভাবে কোনো মেয়ে কি তার হানিমুনের ব্যাপারের কথা বলতে পারে? আমি তো কোনোদিনও শুনিনি। যেখানে আমি ছেলে কিছু বলতে পারলাম না, আর আপনি একজন মেয়ে হয়ে আপনার বাবা মার সাথে এই ব্যাপারে কথা বললেন কিভাবে? মাঝে মাঝে আমি না কনফিউজ হয়ে যাই, আপনি কি মেয়ে নাকি অন্য কিছু? শুভ্র এক মনে কথাগুলো বলতে লাগলো, কিন্তু সে খেয়াল করেনি ওর কথা শুনে অধরা রেগে মেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। যখনই শুভ্রের চোখ পড়লো, সে একদম ভয়ে চুপসে গেল। অধরার তো চোখ দিয়ে আগুন বেরোনোর মতো অবস্থা, চোখ দুটো লাল হয়ে আছে। রাগের চোটে তার ফর্সা মুখটা লাল টমেটো হয়ে গেছে। রাখলে অধরাকে অনেক কিউট লাগে, সেটা আর বলতে হবে না। শুভ্রের কথা শুনে অধরার যেন মুডটাই নষ্ট হয়ে গেল। তাই সে শুভ্রের কলার ধরে টানতে টানতে তার বাসার ভেতরে চলে এলো। শুভ্রকে এভাবে টেনে আনতে দেখে অধরার মা বলে উঠল, অধরা, আমি তোকে আগে একবার বলেছিলাম না যে স্বামীর সাথে এরকম ব্যবহার করতে নেই? তবুও তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস। তোর বাবা যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই আমি তোকে আগে থেকেই বলে দিচ্ছি। অধরা তার মায়ের কথা শুনে কিছুটা রাগান্বিত হয়ে বলে উঠল, আমাদের দুজনের কথার মাঝখানে তোমরা কেন আসছো? তোমার তো বোঝা উচিত যে স্বামী স্ত্রীর কথার মাঝখানে কোনো কথা বলতে নেই। শুভ্র, তুই চল, তোর সাথে আমার কথা আছে। কথাগুলো বলেই শুভ্রকে টানতে টানতে তাদের রুমে নিয়ে গেল আর রুমের দরজা বন্ধ করে দিল। এদিকে অধরার আম্মু কিছু বুঝতে পেরে সে তার স্বামী মানে অধরার বাবাকে কল করে সবটা খুলে বলে। অন্যদিকে অধরার বাবা কথাগুলো শুনেই তিনি জানান তিনি অতি তাড়াতাড়ি বাসায় আসছেন। আর এদিকে অধরা শুভ্রকে টানতে টানতে রুমে নিয়ে এসে খাটের ওপর ছুঁড়ে ফেলে। শুভ্র কাছে গিয়ে মুখ থুবড়ে পড়ে। সে উঠে খাটের ওপর বসে অধরার দিকে ভয়ে ভয়ে তাকায়। শুভ্র ডাকাতি জনতার চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে, কারণ অধরা ধীরে ধীরে তার পরনে সব কিছু খুলে ফেলছে। এসব দেখে সে জলদি তার চোখ দুটো হাত দিয়ে ঢেকে ফেলে। অধরা তার পরনে সব কিছু খুলে ধীরে ধীরে শুভ্রের দিকে এগিয়ে যেতে থাকে। অধরা সোজা গিয়ে শুভ্রর কলার ধরে খাট থেকে নামিয়ে দাঁড় করায়, কিন্তু শুভ্র এখনও তার চোখ দুটো ধরে আছে।
তাই অধরাও সুযোগের সদ্ব্যবহার করে সোজা শুভ্রের ঠোঁটে চুমু খেতে থাকে, আর তার এক হাতে তার মাথার পিছনের চুলগুলো খামচে ধরে, আর অন্য হাত দিয়ে শুভ্রের শার্টের বোতামগুলো খুলতে থাকে, আর একটা একটা করে তার ওয়াশরুমের দিকে ধাবিত হতে থাকে। তারা দুজনে মিলে ওয়াশরুমে প্রবেশ করে ওয়াশরুমের দরজা লাগিয়ে শাওয়ার ছেড়ে দেয়। দরজার ওই পাশে কী হচ্ছে তা আশা করি না বললেও চলবে, তাই কিছু বললাম না। তারপর তারা তাদের কাজ শেষ করে দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড় পরে নিল। তারা দুজনে কাপড় পরার পরে শুভ্র উঠল। আচ্ছা, তুমি মাঝে মাঝে আমার সাথে এমন করো কেন? মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে আমি তোমার স্বামী নাকি তুমি আমার স্বামী। যেখানে আমার জোর খাটানোর কথা সেখানে তুমি আমার উপর জোর খাটাচ্ছ। ব্যাপারটা কেমন যেন কি হয়ে গেল না? প্রতি উত্তরে অধরা বলল, তুমিই তো আমাকে বলেছিলে যে আমি মেয়ে নাকি ছেলে তোমার সন্দেহ হয়, তাই তো আমি দেখিয়ে দিলাম আমি কি, আর আমি আরো কি কি করতে পারি। অধরার উত্তর শুনে শুভ্র যায় অবস্থা। শুভ্র মনে মনে বলছে, না, এ মেয়ে সত্যি একটা লুচ্চির হাড্ডি। না হলে কেউ নিজের হানিমুনের কথা তার বাবা মায়ের সামনে এভাবে বলতে পারে? আর যেখানে আমার ওর সাথে জোর খাটানোর কথা সেখানে কিনা সেই আমার উপর জোর খাটাচ্ছে। তবে এর মধ্যে একটা কথাই সত্য, অধরা আমাকে অনেক ভালোবাসে, তাই সে আমার জন্য যা খুশি তাই করতে পারে। দরকার পড়লে সে পুরো দুনিয়া ছেড়ে দেবে শুধুমাত্র আমার জন্য। আমি সত্যি অনেক ভাগ্যবান, বাবা মায়ের মতো স্নেহ ভালোবাসা পেয়েছি, আর পেয়েছি একটা ভালোবাসার মানুষ যে কিনা আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। উপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। শুভ্র কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলো অধরা এক ধ্যানে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুভ্র অবস্থা বেগতিক দেখে যে জিজ্ঞেস করতে যাবে কি হয়েছে, ঠিক সেই মুহূর্তে অধরা আবারও তার ঠোঁটজোড়া দখল করে নেয় আর হারিয়ে যেতে থাকে একটা অজানা নেশায়। শুভ্র যখনই অধরাকে ছাড়ানোর চেষ্টা করে তখনই একটা টুস করে কামড় বসিয়ে দেয় তার ঠোঁটে। তাই শুভ্র কামড় খাওয়ার ভয় আর অধরাকে ছাড়ানোর চেষ্টা করে না, বরং তার সাথে তাল মিলিয়ে রেসপন্স করতে থাকে, যার জন্য অধরা আর পাগলের মতো শুভ্রের ঠোঁটের মাঝে হারিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর শুভ্রকে ছেড়ে দিয়ে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে আর একটা তৃপ্তিময় হাসি দিচ্ছে। আর কোন দিকে অধরার মা অধরার বাবাকে ফোন করার সাথে সাথেই অধরার বাবা বাসার দিকে রওনা দেয়, কিন্তু পথে ট্রাফিক জ্যামে পড়ার কারণে তিনি বাসায় আসতে একটু লেট করে ফেলেন। অধরার বাবার বাসার মধ্যে প্রবেশ করতেই অধরার মা তার দিকে এগিয়ে যান আর তাকে বলেন, তারা দুজনেই সেই যে রুমের মধ্যে প্রবেশ করেছে এখনো বের হওয়ার কোনো নামই নেই। আমার মনে হচ্ছে রুমের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। আমার ভয় করছে আমাদের মেয়ে যে রাগী আর জেদি, যদি রাগের বসে শুভ্রের কোনো ক্ষতি করে বসে। তুমি একটু যাও না, গিয়ে দেখো না তারা কি করছে। আমার ভয় করছে অধরা আবার যেন উল্টাপাল্টা কিছু না করে বসে। অধরার মায়ের কথা শুনে তার বাবা তাদের রুমের দিকে এগিয়ে যেতে থাকলেন, আর অন্যদিকে অধরা আর শুভ্র একে অপরের সাথে কপাল ঠেকিয়ে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। আর আস্তে আস্তে তারা দুজনের ঠোঁট জোড়া আবারও এগিয়ে নিয়ে যাচ্ছে। যখনই তারা ঠোঁট জোড়া একে অপরের সাথে মিলিয়ে দেবে তখনই কেউ একজন তাদের দরজায় টোকা মারে, আর তারা কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে আসে। একে অপরকে ছেড়ে দিল। লজ্জায় তারা একে অপরের দিকে তাকাতেই পারছে না, এমনকি তারা কোনো কথাই বলতে পারছে না। শুভ্র যখনই কিছু বলতে যাবে ততক্ষণে আবারও দরজায় ঠক ঠক শব্দ। অধরা গিয়ে দরজা খুলে দেখে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে এবং কিছুটা চিন্তিত মুখ নিয়ে। অধরা তার বাবার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুমি এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ, আর তোমার মুখে এরকম চিন্তার ভাব কেন? কিছু কি হয়েছে? অধরার বাবা তার মেয়ের কথা শুনে তাকে বলল, তোর মা বলল তুই নাকি কোনো কারণে শুভ্রের উপর রেগে আছিস, আবার তোরা নাকি সে কখন রুমের ভিতর ঢুকে বসে আছিস, আর কোনো নামই নেই, তাই তোর মা আমাকে আসতে বলল। কিছু কি হয়েছে মা? অধরা তার বাবার কথায় কিছুটা বিরক্তি নিয়ে বলল, বাবা, তোমাদের মেয়ে এখন যথেষ্ট বড় হয়েছে, আর সব থেকে বড় কথা তার এখন বিয়ে হয়ে গেছে। তো সেই রুমের মধ্যে তার স্বামীর সাথে কি করবে সেটা আশা করি তোমাকে বলতে হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন যাও, আমি আরো কিছুক্ষণ পরে আসছি।
এদিকে অধরার কথা শুনে তার বাবা যেন আকাশ থেকে পড়ল। তিনি মনে মনে ভাবছেন, এ কেমন মেয়ে রে বাবা, একটু লজ্জা শরম নেই? তার নিজের বাবার সাথে কিভাবে কথা বলছে আর কি নিয়ে কথা বলছে একটু ভেবে কথা বলতে পারে না। আবার সে নাকি বলে সে বড় হয়ে গেছে। সে তো শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে এখনো পিচ্ছি রয়ে গেছে। পাগলি কোথাকার। কথাগুলো বলে অধরার বাবা হাসতে হাসতে অধরার মায়ের কাছে গেল। আর অন্যদিকে শুভ্র অধমের কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আসলেই মেয়েটার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। আগে তো সে এমন ছিল না, বিয়ে করে কি তার মাথায় কোনো সমস্যা হয়ে গেল নাকি? শুভ্র, তুই তো এবার শেষ, তুই একটা লুচ্চির রাগী মেয়ের পাল্লায় পড়েছিস, তোর জীবন এবার তেনা তেনা হয়ে যাবে রে। অন্যদিকে অধরা তার বাবার সাথে কথা বলে রুমের দরজা বন্ধ করে আবারও শুভ্রের কাছে এসে দাঁড়ালো। শুভ্রকে বলল, তাহলে চলো আমাদের বাকি কাজটা সেরে ফেলি। অধরার কথা শুনে শুভ্র কিছুটা বিচলিত হয়ে যায়। সে আবার কোন কাজ শেষ করার কথা বলছে? শুভ্র অধরার কোনো কথাই বুঝতে পারছে না। সব কথা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কি বলছে? কোনো কাজ শেষ করার কথা বলছে সে? শুভ্র কোনো কথা না বলেই হাপলার মতো অধরার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এইবার কাজ শেষ, এবার চলো নিচে যাই। শুভ্র অধরার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তারপর দুজনে মিলে নিচে চলে আসলাম খাবার টেবিলে। এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আমরাও কোনো কথা না বলে সবার সাথে খেতে বসি। খেতে খেতে অধরার আব্বু বলে উঠলেন, তো শুভ্র, বলছিলাম যে তোমরা তো নতুন বিয়ে করেছ, তো তোমাদের কিছু একাকিত্ব মুহূর্ত কাটানো উচিত। তাই আমি বলি কি, তুমি আর অধরা মিলে কোথাও ঘুরতে যাও 7 দিনের জন্য, যেখানে গিয়ে তোমরা তোমাদের মধ্যে কিছু একাকিত্ব সময় থাকতে পারবে, যেটা তোমাদের বিবাহিত জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো আমি বলছিলাম কি, তোমরা কালই চলে যাও কক্সবাজারে হানিমুন করতে। আমি তোমাদের জন্য কালকের টিকিট কেটে রেখেছি। অধরার বাবার কথা শুনে শুভ্র কিছুটা লজ্জা পায়, কিন্তু অধরার মুখে সেটা দেখা যাচ্ছে না। অধরার বাবা কথা শেষ করতে অধরা বলে উঠল, ধন্যবাদ বাবা, আমি তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। আসলে শুভ্র আমার কাছে কিছুটা সময় চেয়েছে। আসলে হুট করে বিয়ে হওয়ার জন্য সে আমাকে এত সহজে মেনে নিতে পারছে না, তাই সে আমার কাছে কিছুটা সময় আবেদন করেছে, যাতে আমার সাথে ও কিছুটা স্বাভাবিক হয়ে উঠতে পারে। তাই আমি তোমাদের বলতে চাইছিলাম যে আমরা যদি হানিমুনে যেতাম, তাহলে আমার সাথে স্বাভাবিক হয়ে ওঠার জন্য শুভ্রের অনেক সুবিধা হতো। অধরার এমন কথা শুনে শুভ্র সহ বাবা মা দুজনই হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা কি হচ্ছেটা কি? মেয়ে নাকি অন্য কিছু? লজ্জা শরম কিচ্ছু নেই। যেখানে শুভ্র হানিমুনের কথা শুনে লজ্জা পেয়ে কিছু বলতেই পারছে না, আর অন্যদিকে অধরা কি সুন্দর স্বাভাবিকভাবে বলছে তার সাথে হানিমুনে গেলে অনেক ভালো হতো। বাহ, কি মেয়ে মাইরি! এমন মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। অধরা কথা শুনে যেমন তার বাবা মা অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে শুভ্র। শুভ্র অধরার কথা শুনে গলায় খাবার আটকে গেছে, তাই বেচারা খাওয়া বাদ দিয়ে খক খক করে কাশতে শুরু করেছে। অধরা শুভ্রর দিকে পানি এগিয়ে দিতেই শুভ্র এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে ফেলে। এদিকে শুভ্র আর অধরার কাছ থেকে অধরার বাবা মিটমিট করে হাসছে, আর তারা একে অপরকে ধীরে ধীরে বলা বলি করছে, সত্যি আমাদের মেয়ে জীবনেও বড় হবে না, ছোট আছে ছোটই রয়ে যাবে। কিন্তু বেচারা শুভ্রের জন্য চিন্তা হচ্ছে। আমাদের মেয়ে তো পিচ্ছি ঠিক আছে, কিন্তু শুভ্র যে তার চেয়েও ছোট, সে কি আমাদের মেয়েকে সামলাতে পারবে? আল্লাহ যেন তাদের জন্য সহায় হন। অধরা এবং শুভ্র খাওয়া শেষ করে তারা তাদের রুমে চলে যায়। শুভ্র রুমে গিয়েই অন্তরাকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা তুমি কি সত্যিই মেয়ে? কেমন যেন আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তুমি এত সরাসরি কিভাবে কথা বলতে পারো, যেখানে আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, আর তুমি একটা মেয়ে হয়ে সেখানে তোমার নিজের হানিমুনের কথা কিভাবে বলতে পারলে? তোমার কি একটুও শরম লজ্জা করলো না? শুভ্রের কথা শুনে অধরা খাটে বসতে বসতে শান্ত গলায় বলল, এই অধরা তোমার সামনে নির্লজ্জ হতে পারে। তুমি যতদিন না আমার ডাকে সাড়া দিচ্ছ, ততদিন আমি তোমার সাথে এই রকমই ব্যবহার করে যাব, আর দরকার পড়লে আজীবনই আমি তোমার সাথে এই রকম ব্যবহার করে যাব। কি করব বলো? তোমার সামনে আমি আসলে কেমন যেন বেহায়া হয়ে যাই। তোমার কিউট গুলুমুলু গালগুলো দেখলে আমার একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে। আর ঠোঁটের কথা না হয় বাদই দিলাম, তো বলো এখানে আমার দোষ কোথায়?
তুমি আমার সামনে আসলে আমি রোমান্টিক হয়ে যাই। আর সব থেকে বড় কথা, তোমার ওই ঠোঁটের নেশাতে আমার বারবার হারিয়ে যেতে ইচ্ছা করে। তো আমি এখানে কি করতে পারি বলো? বেহায়া হয়ে গেলে তো আমার কিছুই করার নেই, তাই না? আর আমি তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই। তুমি এখন আমার ডাকে সাড়া দিতে পারোনি, এমনকি বাসর রাতে তুমি আমার ডাকে কোনো রকম সাড়া দিতে পারোনি। তো আমি কি করব বলো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যতদিন না পর্যন্ত আমার ডাকে সাড়া দাও, ততদিন পর্যন্ত আমি তোমাকে এইভাবেই আমার দিকে নিজের করে টানতে থাকবো। এতে তোমারও আমার ওপর স্বাভাবিক হতে অনেকটা কম সময় লাগবে, এতে আমারই লাভ হবে। কি বলো শুভ্রবাবু, ঠিক বলেছি না? আমি তো অধরার কথা শুনে পুরাই মনে মনে বললাম, শুভ্র এবার তুমি গেছো, তোমাকে কে বাঁচাবে এই ডাইনির হাত থেকে, তুমি এবার শেষ। শুভ্র যখন এই কথাগুলো ভাবছিল, অধরা তখন ধীরে ধীরে শুভ্রের কাছে এগিয়ে এসে তার মুখোমুখি এসে দাঁড়ায়। কিন্তু শুভ্রকে সেদিকে কোনো খেয়ালই নেই, তাই অধরা তার সুযোগের সৎ ব্যবহার করলো। আস্তে করে পিছন দিয়ে হাত দিয়ে শুভ্রের মাথার পেছনের চুল খামচে ধরে তার ঠোঁটের সাথে অধরার ঠোঁট মিলিয়ে দেয়। অধরা এক হাত দিয়ে সূর্যের পিক মাথার পেছনের অংশের চুল খামচে ধরেছে, আর অন্য হাত দিয়ে শুভ্রের শার্টের কলার সহ বুকে খামচে ধরেছে। এত শক্তভাবে ধরেছে যে শুভ্র চাইলেও নিজেকে ছাড়াতে পারবে না। রিকি অধরা তার নিজের ইচ্ছে মতো শুভ্রকে কিস করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, ছাড়ার আর কোনো নামগন্ধ নেই। আর অন্যদিকে সুখের ভাবনা ইচ্ছে করে যখন সে তার ঠোঁটের কালো ঠোঁট অনুভব করতে পারে, সে নিজেকে ছাড়াতে চেয়েছিল, কিন্তু অধরা তাকে শক্ত করে ধরে রাখার জন্যে সে নিজেকে ছাড়াতে পারেনি। এক সময়ে শুভ্রের হাত আপনা আপনি অধরার কোমরে পৌঁছে গেল। অধরা তার কোমরে শুভ্রের হাতের স্পর্শ পেয়েই হালকা কেঁপে উঠল এবং আরো শক্ত করে জড়িয়ে ধরল। অন্যদিকে শুভ্র তার হাত দিয়ে অধরার কোমর আরো চেপে ধরল। কত রকমের আরো জোরে শক্ত করে চেপে ধরার কারণে অধরা কেমন যেন পাগল হয়ে গেল। সে শুভ্রের ঠোঁট ছেড়ে দিয়ে তার কপালে, গালে, গলায় পাগলের মতো চুমু খেতে থাকলো। এক পর্যায়ে তারা চুমু খেতে খেতে দুজনেই বিছানার উপর ধপাস করে পড়ল, শুভ্র নিচে আর অধরা শুভ্রের বুকের ওপর। এদিকে অজানার কার্যক্রমের জন্য সুবিধা ধীরে ধীরে তার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলতে শুরু করেছে। সে আস্তে আস্তে অধরার গায়ের কাপড় খুলতে লাগলো আর সাথে হালকা হালকা করে চুমু দিতে থাকলো। এতে যেন অধরা আরো পাগল হয়ে গেল। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে শুভ্রকে চাপটে ধরে চুমু খেতে থাকলো। তারা ধীরে ধীরে নাকি একে অন্যের মাঝে জড়িয়ে যেতে শুরু করে, আর হয়তো আজ থেকে সে তার স্বামীর অধিকার সম্পূর্ণভাবে পালন করতে পারল। আর অধরাও তার লক্ষ্যে পৌঁছে যেতে শুরু করলো। আজ রাতেই তাদের ভালোবাসা পূর্ণতা পাবে দুজনের মাঝে। হয়তো আজকের পর থেকেই শুভ্র তাকে বউ হিসেবে মেনে নিতে পেরেছে। হয়তো আজকের পর থেকে তাদের মাঝে পৃথিবীর সব সুখ বিরাজ করবে। অধরা আর শুভ্র তাদের কাজ শেষ করে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সকালের মিষ্টি রোদ পড়তেই অধরার ঘুম ভেঙে যায়। সে পিট পিট করে তার চোখ জোড়া খোলে। সে তার চোখ জোড়া খুলতেই নিজেকে আবিষ্কার করে শুভ্রের বুকে। অধরা থেকে ফিরে রাতে কথাগুলো মনে করতে থাকে। সেগুলো মনে করতেই অধরা লজ্জায় তার মুখের দুই পাশ লাল বর্ণ ধারণ করে। সে লজ্জায় আবারও শুভ্রের বুকে মুখ লুকিয়ে থাকলো আর তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো। অধরা শুভ্রকে একটু জোরে জড়িয়ে ধরার জন্য সে কিছুটা নড়ে চড়ে উঠল। সেটা দেখে অধরা একবার শুভ্রের মুখের দিকে তাকালো। সে শুভ্রের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ঘুমন্ত অবস্থায় ছেলেটাকে কত কিউট আর মায়াবী লাগে। মনে হয় যেন সারা জীবন তাকে এইভাবেই দেখতে থাকি। ছেলেদের চেহারাও যে মায়াবী হয় সেটা শুভ্রকে না দেখলে বোঝাই যেত না। অধরা একটু থেমে শুভ্রের ঘুমন্ত চেহারার পানে তাকিয়ে দেখলো শুভ্রের এলোমেলো চুলের জন্য শুভ্রকে আরো বাচ্চা বাচ্চা লাগছে। এমনিতেই শুভ্র অধরার থেকে 3 বছরের জুনিয়র, কিন্তু আজ যেন শুভ্রকে আরো পিচ্ছি পিচ্ছি লাগছে। শুভ্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার মুখের দুই পাশের অংশ। সেটা হালকা ফোলা থাকার কারণে শুভ্রকে দেখতে সবচেয়ে বেশি কিউট লাগে, একদম পুরাই গুলুমুলু চকলেট বয়। অধরা এসব খেয়াল করতে করতে হঠাৎ খেয়াল করলো শুভ্রের দুই ঠোঁট কেমন করে যেন কাঁপছে।
অধরা এমনিতেই শুভ্রের ঠোঁট জোড়ার উপরে অনেক আগে থেকেই নেশায় ডুবে থাকে। এবার ওর ঠোঁটগুলো যেভাবে কাঁপছে সেটা দেখে যেন অধরা নিজেকে সামলাতে পারছে না। মনে হচ্ছে শুভ্রের ঠোঁট জোড়া অধরাকেই ডাকছে। অধরা ধীরে ধীরে শুভ্রের ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাচ্ছে। অধরা যতই শুভ্রের দিকে এগোচ্ছে ততই অধরার মনের ভিতর ধুকপুকানি বেড়েই যাচ্ছে। অধরা ধীরে ধীরে তার মুখ শুভ্রের মুখের একদম কাছে নিয়ে আসে। শুভ্রের গরম নিঃশ্বাস অধরার মুখে আশ্রে পড়ে। তাতে অধরার নিঃশ্বাস আরো ঘন হয়ে আসে। সে কেমন যেন পাগলের মতো হয়ে যেতে শুরু করে। কথা ছাড়া ধৈর্য করতে না পেরে সোজা শুভ্রের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দেয়, আর এক হাত দিয়ে শুভ্রর মাথার পেছনের চুল খামচে ধরে আর ইচ্ছা মতো তার ঠোঁটের স্বাদ নিতে থাকে। আর এদিকে শুভ্রের বুকের উপর ভারী ভারী লাগছে। কার সাথে কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। ভেজা ঠোঁট তার ঠোঁট দুটোকে দখল করে আছে। শুভ্র হালকা করে তার চোখ জোড়া খুলেই অধরাকে তার বুকের উপর আবিষ্কার করে কিস করা অবস্থায় শুভ্র কোনো এক অজানা আবেশে তার চোখ জোড়া বন্ধ করে নেয় এবং অধরা কোমরে হাত রেখে শক্ত করে পেঁচিয়ে অধরার সাথে তাল মিলিয়ে কিস করতে শুরু করে। তাড়াতাড়ি কিসিংয়ের রেসপন্স পেয়ে সে যেন আরো পাগলের মতো শুভ্রের ঠোঁটের উপর হামলে পড়ে। শুভ্র এবার কম চায় না, সেও তার সর্বশক্তি দিয়ে অধরাকে জাপটে ধরে কিস করতে থাকে। এক পর্যায়ে একে অন্যের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তারা ডুব দেয় ভালোবাসার সাগরে। তারা মিলন শেষে দুজনেই একসঙ্গে ফ্রেশ হয়ে গোসল করে আসলো। তারপর তারা দুজনে কাপড় চেঞ্জ করে নিচে গেল সকালের নাস্তা করতে। তারা দুজনে মিলে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। এমন সময় অধরার বাবা বলে উঠলেন, তোমাদের বাসের টিকিট রাত 8টার সময়, ঠিক আছে? আর হ্যাঁ অধরা, শুভ্র বাবার খেয়াল রাখবে কিন্তু, সে ওইখানে কোনোদিন যায়নি। তুই তো একবার গিয়েছিস, তো তুই তার দিকে খেয়াল রাখবি। প্রতি উত্তরে অধরা বলে উঠল, বাবা তোমাকে বলতে হবে না, আমি শুভ্রকে সম্পূর্ণভাবে খেয়াল এবং দেখে শুনে রাখতে পারবো। এতদিন পর্যন্ত কি খেয়াল করে রেখে আসছি, এবার তো আরো বেশি করে ওর উপর নজর এবং খেয়াল রাখবো। শুভ্র পাশে বসে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ করে শুভ্র বলে উঠল, বড় আব্বু, আমার একটু কলেজ যাওয়ার দরকার ছিল। আজ আমাদের নাকি একটা স্পেশাল ক্লাস হবে, তাই বলছিলাম যদি আজ আমাকে কলেজ যেতে দিতেন তাহলে ভালো হতো। তারপর আবার আমাদের সামনে সেমিস্টার পরীক্ষা। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি। শুভ্রের কথা শুনে অধরার বাবা মাথা নাড়িয়ে সায় দিলেন। আর অন্যদিকে শুভ্রের কথা শুনে অধরা রাগি রাগি চোখ করে তাকিয়ে থাকলো শুভ্রের দিকে। অধরা আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে যায়। আর অন্যদিকে শুভ্র তার খাওয়া শেষ করে রুমের দিকে আসতে থাকে। শুভ্র রুমের ভিতরে প্রবেশ করতেই দেখে অধরা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তাকে চোখ দিয়ে গিলেই ফেলবে। শুভ্র ভয়ে ভয়ে অধরাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? শুভ্রের মুখ থেকে আপু ডাক শুনে অধরা যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সে বসা থেকে দ্রুত পায়ে এগিয়ে এসে শুভ্রের কলার ধরে এক টান মেরে বিছানায় শুয়ে দিল। তারপর ওর বুকের উপর চেপে বসলো। তারপর যত রাগ শুভ্রের কলার চেপে ধরে তার কপালের সাথে অথবা কপালে ঠেকিয়ে রাখে। দৃষ্টিতে বড় বড় নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ওই, আমি না তোকে বলেছি আমাকে আপু ডাকবি না? আমাদের বিয়ে হয়ে গেছে, এরপরেও তুই আমাকে আপু ডাকছিস? তোকে তো আজকে আমি। অধরা কথা শুনে শুভ্রর ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শুভ্রকে এই অবস্থায় দেখে যেন আবার নতুন করে শুভ্রের প্রেমে পড়ে গেল। অধরা মনে মনে বলতে লাগলো, এই ছেলের মুখে কি এমন জাদু আছে যে আমি তার দিকে তাকিয়ে থাকলে সবকিছু ভুলে যাই, এমনকি তার উপর একটু রাগ করেও থাকতে পারি না। বিশেষ করে তার ভয়ার্ত চেহারাটা খুবই কিউট লাগে, মনে হয় যেন তার ঠোঁট দুটোকে কামড়ে খেয়ে ফেলি। কথাটি ভাবতে ভাবতেই অধরা আস্তে আস্তে শুভ্রের দিকে এগোতে থাকলো। অনেক সময় ধরে শুভ্র তার চোখ বন্ধ করে আছে ভয়ে, কিন্তু কোনো কিছুর আভাস না পেয়ে শুভ্র আস্তে আস্তে তার চোখ জোড়া পিট পিট করে খুলতে লাগলো। শুভ্র তার চোখ জোড়া খুলতেই দেখতে পায় অধরা তার ঠোঁট জোড়ার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, কোনো ক্ষুধার্ত বাঘিনীর মতো। শুভ্র যখনই কিছু বলতে যাবে তখনই অধরা তার ঠোঁট দিয়ে শুভ্রের ঠোঁট আঁকড়ে ধরে আর শুভ্র ঠোঁটের মিষ্টি স্বাদ নিতে থাকে। শুভ্র তার নিজের হাত পা কাঁপে,
কি যেন মনে করে আস্তে আস্তে ওর কোমর পেঁচিয়ে ধরলো এবং শক্তভাবে চেপে ধরলো। শুভ্র শক্তভাবে অধরার কোমর চেপে ধরতেই অধরা ঠুস করে শুভ্রের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। এতে শুভ্র ব্যথায় চোখে পানি চলে আসলো আর অধরাকে এক ধাক্কায় নিজের থেকে সরিয়ে দিয়ে উঠে বসলো আর এক হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরলো। অধরা শুভ্রের দিকে তাকিয়ে দেখলো শুভ্র তার ঠোঁট ধরে আছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। অধরা যখনই কিছু বলতে যাবে শুভ্র তার ঠোঁট থেকে হাত সরিয়ে বলে উঠল, আমি জানি তুমি এটা ইচ্ছে করে করনি, কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে শেখো, না হলে তোমার ঠোঁট কাটা পড়বে তোমার দাঁতের উপর। এত রাতে ঠোঁটের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেল। বেশ অনেকটাই কেটে গেছে। এখানে অধরারই বা দোষ কোথায়? শুভ্রের ঠোঁটে কি এমন নেশা মেশানো আছে যার জন্য অধরা সব কিছু গুলিয়ে ফেলে? কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হয়। তাই তো অধরা যখন শুভ্রের ঠোঁটে চুমু খায় তখন ও দিন দুনিয়ার কোনো ধ্যানই থাকে না, সম্পূর্ণ ধ্যান চলে যায় শুভ্রের ঠোঁটের উপর। কিন্তু অধরা এবার একটু বেশি করে ফেলেছে। শুভ্রের ঠোঁট বেশ অনেকটাই কেটে গেছে। তাই অধরা নিজেকে ধরে রাখতে না পেরে শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শুভ্র তাকে দুই হাতে জড়িয়ে নেয় তার বুকের সাথে। অধরা শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি না তোমার ঠোঁটে কি এমন নেশা মেশানো আছে, আমি যেন কেমন পাগলের মতো হয়ে যাই। তাই কি থেকে কি হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তবে আজ আগের তুলনায় তোমার ঠোঁটটা একটু বেশি কেটে গেছে। প্লিজ লক্ষ্মীটি, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি তোমাকে কথা দিলাম এরপর থেকে তোমার ঠোঁটের উপর এইভাবে আমি আর চুমু খাবো না। নিজেকে কিছুটা হলেও কন্ট্রোল করতে শিখবো। আমার জুনিয়র বরটা অনেক ভালো, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। শুভ্র অধরার কথা শুনে হাসতে শুরু করলো। তারপর শুভ্রর হাসি থামিয়ে অধরার কানে কানে বলল, তুমি যদি আমার সাথে এমনটা না করো তাহলে কে করবে শুনি? তুমি হলে আমার একমাত্র কলিজার বউ। আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে যে আমি কোনো ভুল করলে তুমি নিজেই আমার ক্ষতি করবে, আবার নিজেই আমার চিকিৎসা করিয়ে দেবে। তাহলে এখন আমার চিকিৎসা কে করাবে শুনি? শুভ্রর কথা শুনে অধরা কিছুটা বিচলিত হয়ে যায় এবং সে শুভ্রের বুক থেকে মাথা উঠিয়ে বলে, ক্ষতি যখন আমি করেছি তাহলে চিকিৎসাও না হয় আমি করে দিচ্ছি। কথাটি বলে অধরা শুভ্রের পিছনের চুল খামচে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দেয়। টানা 10 মিনিট চুমু খাওয়ার পর অধরা শুভ্রকে ছেড়ে দিয়ে বলে, শুভ্রবাবু, এখন কি তোমার চিকিৎসা হয়েছে? আর আমি তোমাকে কথা দিয়েছি বলে কিন্তু আমি যে কথা রাখতে পারবো এমন কিন্তু নয়। আমি তোমাকে আগেই বলেছি তোমার ঠোঁটে কেমন যেন নেশা মেশানো আছে, যেটাতে আমি নিজেকে ধরে রাখতে পারি না। তাই সামনে আবার এমনটা হতে পারে, তাই বলছি তার জন্য তৈরি থেকো। তারপর না হয় আমি নিজেই তোমার চিকিৎসা করে দেবো। অতনুর কথা শুনে শুভ্রর একটা মুচকি হাসি দিয়ে অধরাকে কাছে টেনে নিয়ে শুভ্র তার বুকের সাথে চেপে ধরে আর বলে, ম্যাম, সব রোমান্টিকতা এখানেই দেখাবেন নাকি কিছু হানিমুনের জন্যও টিকিয়ে রাখবেন? প্রতি উত্তরে অধরা বলে উঠল, সবসময় যে আমি রোমান্টিকতা দেখাবো এর কোনো মানে আছে? তাহলে তুমি আছো কি করতে? আমি তো তোমার জুনিয়র আর তুমি আমার সিনিয়র। জুনিয়রদের উচিত সিনিয়রের থেকে শিক্ষা নেওয়া, তাই আমি তোমার কাছ থেকে সব কিছু শিখে নেব। কথাটি বলে শুভ্র অধরার কপালে চুমু খেলো। শুভ্রের কথা শুনে অজানা এক গাল হেসে বলল, সমস্যা নেই আমার জুনিয়র বর, তোমার এই সিনিয়র বউ তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শিখিয়ে দেবে। তারপর যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা থাকবে, আর ভালো ফলাফল করলে কিন্তু ভালো মিষ্টিরও ব্যবস্থা থাকবে। বলেই শুভ্রের গলু গলু গাল দুটোতে চুমু খেলো। এভাবেই দেখতে দেখতে দুষ্টু মিষ্টির ছলে আজকের দুপুরটা কেটে গেল। সন্ধ্যার দিকে শুভ্র আর অধরা দুজনে মিলে তাদের জামা কাপড় প্যাকিং করছে হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে। অধরা প্যাকিং করছে আর শুভ্রের দিকে এক নজরে তাকাচ্ছে আর মনে মনে বলছে, হে আল্লাহ, এখানেই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাহলে ওইখানে নিজেকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারবো? তা তো আল্লাহই ভালো জানে। তাতে সমস্যা কি? আমি তো আমার নিজের বরের সাথে দুষ্টুমি করব, এখানে তো তেমন কিছুই হওয়ার নেই। বলেই অধরা একটা দুষ্টুমির হাসি দিল। অন্যদিকে শুভ্র ভাবছে, আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখো। এই লুচ্চি মেয়ে তার বাসাই থেকেই আমার সাথে যেরূপ আচরণ করছে, না জানি হানিমুনে গেলে আমাকে মেরে ফেলে। আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখো তুমি।